আমার ১০ম জন্মদিনের সেই দিনটির কথা আজও আমার হাড়ের ভেতর এক অদ্ভুত কাঁপুনি ধরিয়ে দেয়। বাবা আমাকে শহরের এক কোণে অবস্থিত সেই কুকুরদের রাখার জায়গায়, অর্থাৎ সেই অ্যানিম্যাল পাউন্ডে নিয়ে গিয়েছিলেন। সেখানে ঢুকতেই নাকে এসে লেগেছিল ব্লিচিং পাউডার আর ভয়ের এক মিশ্র গন্ধ। চারদিকে অসংখ্য খাঁচা, আর তার ভেতরে আটকে থাকা অবলা প্রাণীদের আর্তনাদ। সেখানে অনেক সুন্দর সুন্দর কুকুর ছিল, ছিল রাজকীয় হাস্কিজ, পেশিবহুল জার্মান শেফার্ডস, এমনকি চকচকে ব্লুনোজ পিটবুলও। কিন্তু আমার নজর আটকে গেল অন্য এক জায়গায়। একটি ছোট খাঁচার কোণে কুকুরে বসেছিল এক অদ্ভুত দর্শন ছোট কুকুর। সেটা ছিল এক টিকাপ চিহুয়াহুয়া। তার পাগুলো ছিল ধনুকের মতো বাঁকা, গায়ের লোমগুলো ছিল খসখসে তারের মতো, আর তার কান দুটো মনে হচ্ছিল ঘাড়ের মাঝখান থেকে গজিয়েছে। সেটা দেখতে মোটেও সুন্দর ছিল না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন জানি মায়া হলো। তাকে হাতে নিতেই বুঝতে পারলাম তার গা থেকে ভেজাকর্ণ চিপসের মতো একটা ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, সে আপন মনে বাতাসের মাছি ধরে খাচ্ছিল, ঠিক যেন একটা আনাড়ি ব্যাঙ। আমি তার নাম রাখলাম রেনফিল্ড। তখন আমরা থাকতাম শহরের বাইরে, প্রায় ৫ একর আয়তনের এক বিশাল গোল্ডেন ফরেস্ট বা সোনালি জঙ্গলের ধারে। সেই জায়গার পরিবেশটাই ছিল অন্যরকম। আমার প্রিয় জায়গা ছিল ঝোপঝাড়ের মাঝখানে তৈরি হওয়া এক প্রাকৃতিক গর্ত বা হল। সেটা ছিল আমার গোপন আস্তানা। চারদিকে ডালপালা এমনভাবে জড়িয়ে থাকত যে হামাগুড়ি দিয়ে ছাড়া সেখানে ঢোকার কোনো উপায় ছিল না। সেই রাতে আমি রেনফিল্ডকে নিয়ে সেই আস্তানায় গেলাম। বিকেলের ম্লান রোদ পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছিল। পুরো জায়গাটা তামার মতো লালচে আলো আর গাঢ় ছায়ায় ভরে গিয়েছিল। আমার ছোট্ট কুকুরটা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তার পৃথিবীর সবটুকু আলো আমার চোখেই লুকিয়ে আছে। তার চোখগুলো অম্বর বা অ্যাম্বারের মতো জ্বলজ্বল করছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে এলাম। আমি চেয়েছিলাম তাকে একটু ভয় দেখাতে, একটু বিভ্রান্ত করতে। বাইরে এসে আমি জোরে তার নাম ধরে ডাকলাম। মুহূর্তের মধ্যে তার আতঙ্ক শুরু হয়ে গেল। সে পাগলের মতো চিৎকার করতে লাগল। সেই দুর্ভেদ্য ডালপালাগুলোর উপর নখ দিয়ে আঁচড় কাটতে লাগল। তার সেই আর্তনাদ আমার বুকে তীরের মতো বিঁধল। আমি দ্রুত আবার ভেতরে ঢুকলাম। সে যখন আমাকে দেখল, তার সেই দৃষ্টি আজও আমার স্মৃতিতে গেঁথে আছে। তার চোখে ছিল সীমাহীন স্বস্তি, কিন্তু সেই স্বস্তির আড়ালে লুকিয়েছিল এক গভীর আতঙ্ক। সেদিনের সেই দৃষ্টিটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যেদিন 18 বছর পর তাকে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দেওয়ার সময় এসেছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। দীর্ঘ 18 বছর সে আমার সাথে ছিল, আর শেষ 4 বছর তাকে হার্টের জটিল রোগের জন্য কড়া ওষুধ খেতে হয়েছে। সে সারাক্ষণ যন্ত্রণায় কাতরাত। আমি বুঝতে পারছিলাম এটাই তার জন্য শেষ বিদায় বা লাস্ট কল। কিন্তু সে বোধহয় বুঝতে পেরেছিল কিছু একটা ভুল হচ্ছে। সে খুব ভয় পাচ্ছিল, আর আমি যখন তার সামনে কাঁদতে শুরু করলাম, সে আরও বেশি আতঙ্কিত হয়ে গেল। আমার চোখের জল তাকে সবসময় অস্থির করে তুলত। আমি চেষ্টা করছিলাম সেই ছোটবেলার জঙ্গলের স্মৃতিটা মন থেকে মুছে ফেলতে, কিন্তু পারছিলাম না। রেনফিল্ডকে ইঞ্জেকশন দেওয়ার সময় আমার মনে হলো আমি তাকে আবারও সেই ডালপালার আড়ালে একা ফেলে চলে যাচ্ছি, কিন্তু এবার ফেরার কোনো পথ ছিল না। রেনফিল্ড ছিল আমার জীবনের শেষ অবলম্বন। সে চলে যাওয়ার পর আমার মনে হলো আমি মাঝ সমুদ্রে ডুবতে থাকা একজন মানুষ, যার লাইফ প্রিজার্ভার বা বাঁচার শেষ আশাটুকু ঢেউ কেড়ে নিয়ে গেছে। আসলে আমার এই কান্নাকাটির স্বভাবটা শুধু কুকুরের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। আমার বাবার কথাই ধরুন, তিনি গত কয়েক বছর ধরে এক নার্সিং হোমে ছিলেন। খুব অল্প বয়সেই তার আলঝেইমার্স রোগ ধরা পড়েছিল। তার এই নিচের দিকে নামা বা ডিসেন্ট ছিল অত্যন্ত দ্রুত
এবং নিষ্ঠুর। তার ওপর যুক্ত হয়েছিল প্যানক্রিয়াটিক ক্যান্সার। এটা ছিল টার্মিনাল এবং অকল্পনীয় যন্ত্রণাদায়ক। এক সময় আমি তাকে দেখতে যাওয়া বন্ধ করে দিলাম। এর কারণ এটা নয় যে আমি তাকে ভালোবাসতাম না, বরং আমি তাকে আর কষ্ট দিতে পারছিলাম না। কল্পনা করে দেখুন, আপনি অসহ্য যন্ত্রণায় আছেন, আপনি জানেন না আপনি কে বা কোথায় আছেন, আর আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকা একজন কঙ্কালসার অচেনা মানুষ আপনাকে দেখেই কান্নায় ভেঙে পড়ছে। আমি যতবার তাকে দেখতে যেতাম, আমি তাকে মৃত্যুর মতো ভয় পাইয়ে দিতাম। তার বিভ্রান্তিকর দিনগুলোকে আমি আরও বিস্ময় করে তুলতাম। তার জীবনের শেষ শান্তিটুকু আমি কেড়ে নিচ্ছিলাম। তাই আমি যাওয়া বন্ধ করলাম। আমি ভেবেছিলাম তার শেষ সময়ে আমি তার পাশে থাকব। যখন সে কড়া ওষুধের ঘোরে গভীর ঘুমে থাকবে, তখন আমি তার হাত ধরে কাঁদতে পারব। সে বুঝবে না, কিন্তু আমি সেখানে ছিলাম না। যেদিন তিনি মারা গেলেন, সেদিন আমি ছিলাম ডক্টরস অফিসে। সেখানে আমি আমার নিজের জীবনের এক অন্ধকার সংবাদ শুনছিলাম। আমি জানতে পারলাম আমারও এমন এক রোগ হয়েছে যার সাথে আমাকে বাকি জীবন লড়াই করতে হবে। সেই রাতে আমি বাবাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম বাবা সেই ছোটবেলার সেই ঝোপঝাড়ের গর্তে আটকে আছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। আমি কয়েক ঘন্টা ধরে তাকে বের হওয়ার রাস্তা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ছিলাম অদৃশ্য। তিনি আমাকে দেখতে পাচ্ছিলেন না, শুনতেও পাচ্ছিলেন না। তিনি ভাবছিলেন তিনি একা। স্বপ্নের সেই অদ্ভুত যুক্তিতে আমি বুঝতে পারছিলাম যে তার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কাঁদতে কাঁদতে জেগে উঠলাম। আমার সহ্য হচ্ছিল না। জীবনের এই ঝড়ো উপকূলে বাস করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি শুধু একটু স্বস্তি চেয়েছিলাম, মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও আমি বিষণ্ণতা থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। তাই আমি ইন্টারনেটে খুঁজতে শুরু করলাম। আমি কোনো গাইডেড ইমেজারি বা হিপনোটিক ASMR খুঁজছিলাম, যা আমাকে সাময়িকভাবে হলেও এক কৃত্রিম সুখের জায়গায় নিয়ে যাবে। আমি অনেক কিছু চেষ্টা করলাম, কিন্তু কিছুই কাজ করছিল না। তবুও আমি হাল ছাড়লাম না। রাতের পর রাত আমি অদ্ভুত সব ওয়েবসাইট খুঁজে বেড়াতাম। পঞ্চম রাতে আমি একটি প্রাচীন জিওসিটিজ পেজ খুঁজে পেলাম। তার শিরোনাম ছিল এ রেসিপি ফর হ্যাপিনেস, বা সুখের এক রেসিপি। আমি তাতে ক্লিক করলাম। সেখানে লেখা ছিল, আপনি কি খারাপ বোধ করে ক্লান্ত? আপনি কি আনন্দিত হতে চান? আমার কাছে একটি রেসিপি আছে যা জাদুর মতো কাজ করে। সেখানে এই প্রক্রিয়ার দুটি অংশ বা পার্ট ছিল। প্রথম অংশটি ছিল একটি সাধারণ হানি কেক বা মধুর কেকের রেসিপি। তবে শেষে একটি অদ্ভুত নির্দেশ ছিল। নির্দেশটি হল, কাচের বাটিতে সব উপকরণ মেশানোর পর সেই মিশ্রণে থুতু দিতে হবে। তারপর ঠিক 20 মিনিট রান্না করতে হবে। রান্না শেষে কেকটিকে 2 ভাগে কাটতে হবে। এক ভাগ দরজার বাইরে রেখে দিতে হবে, আর অন্য ভাগটি খেতে হবে দ্বিতীয় অংশের সময়। দ্বিতীয় অংশটি ছিল মেডিটেশন বা ধ্যান। আমাকে একটি সুখের স্মৃতির কথা ভাবতে হবে, এমন একজনের কথা ভাবতে হবে যিনি আমাকে আনন্দ দেন, আর একটি নিখুঁত দিনের পরিকল্পনা করতে হবে। সেই আনন্দদায়ক চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে। সেখানে লেখা ছিল, এটা করলে আপনার দুঃখগুলো সব মুছে যাবে। এটা পড়ে আমার মুখে হাসি ফুটল। কেক খেতে ভালো কিছু ভাবা এমন কোনো খারাপ আইডিয়া নয়। তাই আমি চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আমি সেই কেকের ব্যাটারে থুতুও দিলাম। আমি সেই এক ভাগ বারান্দায় রেখে এলাম। পূর্ণিমার রূপালী আলোয় কেকের ধোঁয়াগুলো অন্ধকারের দিকে উড়ে যাচ্ছিল। আমি সোফায় বসে বাকি অর্ধেক কেক খেতে শুরু করলাম। আমার সুখের স্মৃতি হিসেবে আমি সেই জঙ্গলের প্রথম বিকেলের কথা ভাবলাম, যেখানে রেনফিল্ডের চোখের মণি সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। যে মানুষটি আমাকে খুশি করত, তার জায়গায় আমি আমার বাবাকে বেছে নিলাম। তারপর আমি আমার জীবনের একটি নিখুঁত দিনের কথা মনে করতে লাগলাম। সেটা ছিল আমার প্রথম চাকরি পাওয়ার পরের দিনগুলোর একটি। আমি তখনও বাবা মায়ের সাথে থাকতাম।
সেদিন আমি অফিস থেকে ফেরার পর রেনফিল্ড ড্রাইভওয়েতে এসে লেজ নেড়ে আমাকে স্বাগত জানিয়েছিল। বাবা আগেভাগে রাতের খাবার রান্না করেছিলেন এবং আর মা গিটার বাজাচ্ছিলেন। সেদিন রাতে বৃষ্টি হয়েছিল। আমরা বারান্দায় দাঁড়িয়ে সেই ঝুম বৃষ্টি আর পাম গাছের দুলুনি দেখছিলাম। রেনফিল্ড ভয় পাচ্ছিল বলে আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম। তারপর আমরা ব্রাউনি আর আইসক্রিম খেয়েছিলাম। সেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারলাম না। ঘুমের ঘোরে আমার মনে হলো রেনফিল্ড যেন সত্যি আমার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। তার গায়ের সেই পরিচিত উষ্ণতা আমি অনুভব করতে পারলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল, আমি অনুভব করলাম সেই উষ্ণ ভারী জিনিসটা আমার পায়ের কাছে নেই, বরং সেটা আমার বালিশের ওপর, ঠিক আমার মাথার পাশে। আমার মনের ভেতর এক অবাস্তব আশার আলো জ্বলে উঠল। আমি কি তবে রেনফিল্ডকে ফিরে পেলাম? কিন্তু আমি চোখ খুলে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার বালিশের ওপর রক্তের একটি শুকিয়ে আসা পুকুরের মাঝে ছোট কিছু একটা পড়ে আছে। সেটা লোমশ এবং অদ্ভুত নোংরা। তার শরীর থেকে ধোঁয়াটে ধূসর সুতোর মতো কিছু একটা বের হচ্ছে, যা সূর্যের আলোয় ঝিকমিক করছে। সেই বীভৎস মুখটিতে 3টি দুধ সাদা রঙের চোখ জ্বলজ্বল করছে। তার নাক বা স্নোউটটি ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে এবং সেখান থেকে এক গুচ্ছ মানুষের দাঁত বা মোলার্স বেরিয়ে আছে। সেই বীভৎস প্রাণীটি চোখের পলক ফেলল। তার প্রতিটি চোখ একে অপরের থেকে আলাদা বন্ধ হচ্ছিল এবং তারপর সেই প্রাণীটি হাসল। তার সেই মানুষের মতো দাঁতগুলোর ফাঁক দিয়ে দড়ির মতো লালচে লালা গড়িয়ে পড়ল। সে তার দুটো হিমশীতল থাবা আমার মুখের ওপর রাখল। তারপর সে তার মুখটি আমার মুখের ওপর নামিয়ে আনল এবং সজোরে বাতাস টানল বা ইনহেল করল। আমার মনে হলো আমার ফুসফুস, আমার রক্ত, এমনকি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার খাদ্যনালী দিয়ে উপরের দিকে উঠে আসছে। মনে হচ্ছিল ঈশ্বর স্বয়ং একটি স্ট্র দিয়ে আমার নাড়ি ভুঁড়ি টেনে বের করে নিচ্ছেন। আমি যন্ত্রণায় মাথা এপাশ ওপাশ করতে লাগলাম। সেই শ্বাসরোধকারী অনুভূতি আরও তীব্র হতে লাগল। আমার নাড়ি ভুঁড়ির সাথে সাথে আমার স্মৃতিগুলোও যেন বেরিয়ে আসছিল। আমার মৃতপ্রায় বাবার সেই যন্ত্রণাকাতর মুখ, মায়ের সেই বৃষ্টির দিনে ওটমিল বানিয়ে রাখার স্মৃতি, আর রেনফিল্ডের সেই শেষ মুহূর্তের বাঁচার লড়াই, সব একে একে আমার ভেতর থেকে বেরিয়ে যেতে লাগল। আমি সেই দানবটির মুখের ভেতরেই চিৎকার করে উঠলাম। আমি ভেবেছিলাম সে ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু তা হলো না। উল্টো সে ফুলে উঠতে শুরু করল। একটি লোমশ রক্তমাখা বেলুনের মতো সে বড় হতেই থাকল। তারপর হঠাৎ করে সে আমাকে ছেড়ে দিল। আমি হড়বড় করে পিছিয়ে গেলাম। আমার বমি আসছিল। দানবটি এখন একটি বড় জার্মান শেফার্ডের সমান আকার ধারণ করেছে। সে নিছক এক মাংসের গোলক হয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো তাকে এক স্নিগ্ধ সাদা আভায় রাঙিয়ে দিয়েছিল। কিন্তু আমার বুকের ভেতর তখন এক অবর্ণনীয় রাগ বা রেজ জন্ম নিচ্ছিল। প্রতি সেকেন্ডে সেই রাগ বেড়েই যাচ্ছিল। সেই বীভৎস প্রাণীটি এক অদ্ভুত কর্কশ গলায় ডেকে উঠল, যেন কোনো একটা শব্দ উচ্চারণ করার চেষ্টা করছে। তারপর সে একটা ঢেকুর তুলল। আমি তাকে খুন করতে চাইছিলাম। আমার মনে হচ্ছিল আমি তার সেই বিশ্রী ফোলা শরীরে হাত ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলি। ঠিক তখনই প্রাণীটি জিজ্ঞেস করল, তুমি কি? সে একটু থামল, তারপর আবার বলল, তুমি কি দুঃখিত? আমার ভেতর তখন আবেগের এক প্রবল ঝড় বইছে। রাগ, ঘৃণা, বিরাগ, এমনকি এক অদ্ভুত হাসিও আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেললাম। প্রাণীটি তার হাস্যকর ছোট একটি হাত দিয়ে নিজের পেটে খোঁচা দিয়ে বলল, না, তোমার আর কোনো দুঃখ নেই। সব দুঃখ এখন আমার পেটে। অনেকটা সময় লাগলো আমার এটা বুঝতে যে এই বীভৎস অবাস্তব প্রাণীটি আমার নাড়ি ভুঁড়ি খায়নি।
সে খেয়েছে আমার অনুভূতি। আমার আর কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। সেই হুল ফোটানো স্মৃতিগুলো আর আমাকে কষ্ট দিচ্ছে না। রাগ আর বিভ্রান্তি অবশ্যই আছে, কিন্তু তার নিচে বইছে এক প্রশান্তির ঢেউ, যা প্রায় পরমানন্দ বা ব্লিসের মতো। আমি তাকে আমার শোবার ঘরে একা ফেলে রেখে ড্রাইভ করতে বেরিয়ে গেলাম। আমি যখন ফিরে এলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আসলে কি? সে উত্তর দিল, একটি বিশেষ উপহার। আমি ভাবলাম আমার হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে বা সাইকোটিক ব্রেক হয়েছে। তাই আমি নিজে থেকেই হাসপাতালে ভর্তি হলাম। 2 দিন ধরে নানা পরীক্ষার পর ডাক্তাররা জানালো আমার কোনো সমস্যা নেই, থাকার কথাও নয়। কারণ আমি তখন এক অদ্ভুত মানসিক স্থিরতায় বাস করছিলাম। কিন্তু আমি যখন বাড়ি ফিরলাম, দেখলাম সেই দানবটি আমার বিছানায় শুয়ে আছে, কিন্তু তার সেই গোলগাল হৃষ্টপুষ্ট শরীর এখন শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। তাকে দেখতে ভয়াবহ লাগছিল। মনে হচ্ছিল সে অনাহারে মরছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমার চাই, আমার আরও চাই, না হলে তুমি আবার যন্ত্রণায় ছটফট করবে। সেই মুহূর্তেই আমার মনে পড়ে গেল আমার অতীতের সেই বিষণ্ণ দিনগুলোর কথা। সেই যন্ত্রণায় ফিরে যাওয়ার কথা ভাবতেই আমার দম বন্ধ হয়ে এলো। আমি কিভাবে এতদিন বেঁচে ছিলাম সেটা ভাবতেই অবাক লাগছিল। আমি আর সেই অন্ধকারে ফিরতে চাই না। তাই আমি বিছানার পাশে হাঁটু গেড়ে বসলাম এবং নিজের মুখ হাঁ করলাম। দানবটি সাথে সাথে আমার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং বাতাস টানতে শুরু করল। সেই একই অস্বস্তিকর অনুভূতি আবার ফিরে এলো। মনে হলো আমার শরীরের ভেতরটা আমার শ্বাসনালী দিয়ে বেরিয়ে আসতে চাইছে। আর তার সাথেই ফিরে এলো একগুচ্ছ স্মৃতি আর অনুভূতি। সেই দানবটিকে প্রথম দেখার সময়ের রাগ, তার কুৎসিত চেহারার প্রতি ঘৃণা আর পাগল হয়ে যাওয়ার ভয়। কিন্তু এর সাথে আরও কিছু ফিরে এলো। আমার রেনফিল্ড, সে বুড়ো হয়ে গেছে এবং খুশিতে আমার পেছনে ওয়াডল করে হাঁটছে। আমার বাবা তার হাসপাতালের বিছানায় শুয়ে শেষবারের মতো আমার নাম ধরে ডাকছেন। আরও অনেক কিছু ফিরে আসছিল। আমি জোরে নিজেকে সরিয়ে নিলাম। হাঁপাতে হাঁপাতে আমি মেঝের ওপর পড়ে গেলাম। দানবটি তখন আবার গোলগাল হয়ে উঠেছে এবং তার মুখে সেই কুটিল হাসি। পরবর্তী কয়েকদিন আমাদের একটি রুটিন হয়ে গেল। আমি কাজে যেতাম, বন্ধুদের সাথে দেখা করতাম। তারপর বাড়ি ফিরে দানবটিকে আমার নেতিবাচক অনুভূতিগুলো দিয়ে দিতাম। অফিসে কোনো সমস্যা, দানবটি তা খেয়ে নিল এবং আমি তা ভুলে গেলাম। কোনো বন্ধু আমার দিকে তাকিয়ে হাসেনি, তাতে আমার কি আসে যায়? দানবটি তো সব যত্ন করে সামলে নিচ্ছে। সে ঠিক এটাই করত। সে জীবনের স্পন্দন আর যন্ত্রণা দুটোই কেড়ে নিচ্ছিল। কয়েক সপ্তাহ পর সে আমার স্মৃতি থেকে সব আবেগ মুছে ফেলল। আমি অস্পষ্টভাবে জানতাম যে প্রতিদিন আমার সাথে খারাপ কিছু ঘটছে, কিন্তু আমার তা মনে থাকত না। বছরের শেষ দিকে এসে দেখলাম রেনফিল্ডের খালি বিছানাটা দেখে আমার আর কান্না পাচ্ছে না। বাবা মায়ের ছবিগুলো এখন আমার কাছে মূল্যহীন। আমি মাঝে মাঝে সেগুলো উল্টে পাল্টে দেখতাম, কিন্তু সেই মুখগুলো আর আমার হৃদয়ে কোনো টান দিত না। আমি এক অদ্ভুত প্রশান্তির ঘোরে দিন কাটাচ্ছিলাম। আমার কাজের উন্নতি হলো, বসের কাছে আমি প্রশংসিত হতে লাগলাম, কারণ আমি এখন যে কোনো পরিস্থিতিতে অবিচল বা আনফ্ল্যাপেবল থাকতে পারি। বন্ধুরা আবার আমার সাথে কথা বলতে শুরু করল। দীর্ঘ কয়েক মাস পর আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম। একদিন অফিস থেকে ফেরার সময় আমি হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম। আমি অনেক দিন হলো বাবা মায়ের ছবির অ্যালবামটা খুলে দেখিনি। আমি যে খুব একটা পরোয়া করছিলাম তা নয়, কিন্তু কেন জানি মনে হলো একবার দেখা উচিত। বাড়িতে ফিরে আমি নিয়ম মতো দানবটির সামনে হাঁটু গেড়ে বসলাম। সে এখন আকারে একটি ঘোড়ার মতো বড় হয়ে গেছে। তার শরীরটা মাকড়সার মতো অদ্ভুতভাবে বাঁকানো। সে তার মুখটা আমার মুখের ওপর বসিয়ে দিল। আমি এখন এই প্রক্রিয়াটি উপভোগ করতে শুরু করেছি। এটা কিছুটা অস্বস্তিকর হলেও আমার কাছে পরিচিত মনে হয়, কারণ এর পরেই আমি অনেক সুখে থাকি, শান্ত,
শূন্য এবং উষ্ণ। কাজ শেষ হওয়ার পর আমি মায়ের ছবির অ্যালবামটা হাতে নিলাম। কিছুক্ষণ দেখার পর আমার হাত কাঁপতে শুরু করল। আমি সেই অ্যালবামের কোনো মানুষকে আর চিনতে পারছি না। আমার মনে আছে যে আমি তাদের মনে রাখতাম, কিন্তু তাদের মুখগুলো এখন আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। সেই কোকড়া চুলের মানুষটি যার সাথে আমার মিল আছে, সেই চটপটে হাসিখুশি মহিলাটি যার হাসি আমার মতো, তারা সবাই এখন আমার কাছে আগন্তুক। আমি একটি ছবিতে পৌঁছালাম যেখানে আমার 10 বছর বয়সী আমি সেই খসখসে চিহুয়াহুয়া কুকুরটিকে জড়িয়ে ধরে আছি। আমার মস্তিষ্কের ভেতর স্মৃতির ভূতগুলো যেন নড়ে চড়ে উঠল। তারা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম যে আমি বড় কিছু একটা হারিয়ে ফেলেছি। আমি জানি না কেন আমি এটা নিয়ে বিচলিত হচ্ছি। আমি তো সুখে আছি, শান্তিতে আছি, আমার জীবনে কোনো যন্ত্রণা নেই, আমি তো দারুণ আছি। কিন্তু আমি স্বার্থপরও ছিলাম। এই দানবটি আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। এটা আমি মেনে নিতে পারছিলাম না। সুখ আর শূন্যতার মাঝখানের সীমারেখাটা কোথায়? আমি শূন্য হতে চাই না, আমি পূর্ণ হতে চাই। তাই অনেক দিন চিন্তা ভাবনা করার পর আমি একটি পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। আমি অফিস থেকে ছুটি নিলাম এবং ইন্টারনেটে আবার খুঁজতে শুরু করলাম। দানবটি আমাকে জিজ্ঞেস করল, তুমি কি করছো? আমি এক মলিন হাসি দিয়ে বললাম, আমি কিছু বিশেষ রেসিপি খুঁজছি। 7 দিন সময় লাগলো। আমি সেই আসল রেসিপিটি আবার খুঁজে পেলাম। সেই পেজের নিচে আরও একটি এন্ট্রি ছিল, এ রেসিপি ফর স্যাডনেস, বা দুঃখের এক রেসিপি। তার নিচে লেখা ছিল, আপনি যদি সত্যিই বোকা হন তবে আপনি আপনার সুখকে নষ্ট করতে পারেন। আপনার এটা করা উচিত নয়, কিন্তু সিদ্ধান্ত আপনার। তাই এখানে দেখুন, নির্দেশনাগুলো ছিল ভয়াবহ। আমাকে সেই আগের মতোই কেক বানাতে হবে, কিন্তু এবার থুতুর বদলে নিজের হাত কেটে রক্ত দিতে হবে। তারপর সেই কেকের অর্ধেক দানবটিকে দিতে হবে এবং বাকি অর্ধেক আমাকে খেতে হবে। এরপর শুরু হবে সেই আসল দুঃখের অংশ। স্মৃতিগুলো মনে করতে হবে, সেই সুখের স্মৃতি, সেই প্রিয় মানুষটি এবং সেই নিখুঁত দিনটি। এরপর আমাকে একটি পথ বেছে নিতে হবে। হয় এর মধ্য থেকে একটি স্মৃতি আমি চিরতরে ভুলে যাব, অথবা আমি সিদ্ধান্ত নেব যে আমি আর কোনোদিন সুখী হতে পারব না। আমি কয়েকদিন ধরে যন্ত্রণায় ছটফট করলাম। আমার দানব, আমার সুখ, আমার আনন্দ, আমার ভেতর থেকে সবটুকু যন্ত্রণা শুষে নিচ্ছিল। সে এখন তার আগের আকারের 3 গুণ হয়ে গেছে। সে আমার ঘরে রাজত্ব করছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি আমার বাবা, মা বা আমার কুকুরকে ভুলে যাওয়ার চেয়ে সারা জীবন যন্ত্রণায় বেঁচে থাকাকেই বেছে নিলাম। আমি সেই রেসিপি অনুসরণ করলাম, মধুর মিষ্টি কেক, যা এবার থুতুর বদলে রক্ত দিয়ে বিষাক্ত করা হয়েছে। আমি কেকের অর্ধেকটা কেটে আমার দানবের কাছে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো কোনো ভয়ঙ্কর লড়াই হবে, সে হয়তো আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু দানবটি শুধু হাসল। তার সেই থালার মতো বড় বড় চোখ দুটো রক্তমাখা কেকের ওপর আটকে রইল। সে জিজ্ঞেস করল, ওটা কি? আমি ঢোক গিলে বললাম, একটি বিশেষ রেসিপি, শুধু তোমার জন্য। সে তার বিশাল মুখটি হাঁ করল। আমি সাবধানে কেকটি তার জিভের ওপর রাখলাম। সে খুব উৎসাহ নিয়ে সেটা চিবোতে লাগল। আর ঠিক তখনই এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার সেই ফোলা মাংসল শরীরটা গুটিয়ে যেতে লাগল। হাড়ের ওপর থেকে ঝুলে থাকা চামড়াগুলো কুচকে যেতে লাগল। সে ছোট হয়ে যাচ্ছে, আর আমার পেটের ভেতর এক তীব্র মোচড় দিয়ে যন্ত্রণা শুরু হলো। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। দানবটি যত ছোট হচ্ছিল, আমার সেই কৃত্রিম সুখও তত দ্রুত মিলিয়ে যাচ্ছিল। এক তীব্র শীতল একাকিত্ব আমার চারপাশ ঘিরে ধরল। দানবটি যখন ধুলোমাখা এক হাড় সর্বস্ব চামড়ার স্তূপে পরিণত হল, আমি তখন মেঝের ওপর পড়ে ডুকরে কাঁদছি। পুরনো সব স্মৃতি বাঁধভাঙা জোয়ারের মতো ফিরে আসতে লাগল। প্রতিটি স্মৃতি আমাকে যেন চাবুক মারছে। যন্ত্রণায়
আমার দম বন্ধ হয়ে আসছিল। স্মৃতিগুলো আমার শরীরের ভেতর ফেটে বেরিয়ে আসতে চাইছে। আমি নড়াচড়া করতে পারছিলাম না, নড়ার কথা কল্পনাও করতে পারছিলাম না। আমি শুধু সেখানে পড়ে রইলাম এবং যন্ত্রণায় পুড়তে থাকলাম। আমার বাবার মৃত্যুর পর কেউ একজন আমাকে বলেছিল যে যন্ত্রণা হলো এক কুয়াশার মতো, এটা একদিন কেটে যাবে এবং আবার সূর্যের আলো দেখা দেবে। কিন্তু আমার অভিজ্ঞতা ঠিক তার উল্টো। এখানে কোনো কুয়াশা নেই, দুঃখ এখানে অত্যন্ত তীক্ষ্ণ, বিধ্বংসী এবং স্পষ্টভাবে উপস্থিত। এখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই। সেই রেসিপি লেখক ঠিকই বলেছিলেন, আমি এখন আগের চেয়েও অনেক বেশি কষ্ট পাচ্ছি। মনে হচ্ছে মহাবিশ্ব আমাকে সেই কয়েক মাসের চুরি করা শান্তির জন্য শাস্তি দিচ্ছে। এটা খুব খারাপ, এতটাই খারাপ যে মাঝে মাঝে মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তারপরই আমার বাবার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, আমাদের সেই নিখুঁত দিনটির কথা মনে পড়ে, যা গান, জোকস আর ঝুম বৃষ্টিতে ভেজা উষ্ণতায় ভরা ছিল। আমার সেই রেনফিল্ডের কথা মনে পড়ে যে বিকেলের লালচে আলোয় আমার দিকে তাকিয়ে থাকত। আমি যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি অনুভব করতে পারছি যে আমি আবার জীবন্ত হয়ে উঠেছি। ক্লিপসহ্যাঙ্গার ঠিক তখনই আমি ঘরের কোণ থেকে এক অদ্ভুত খসখসে আওয়াজ শুনলাম। আমি চোখের জল মুছে সেদিকে তাকালাম। অন্ধকার কোণে কি যেন একটা নড়ছেছে। সেই মরে যাওয়া দানবটার চামড়া থেকে আবার ধোঁয়া বের হতে শুরু করেছে, কিন্তু এবার সেই ধোঁয়া রূপালী নয়, বরং কুচকুচে কালো। আর সেই কালচে ধোঁয়ার মাঝখান থেকে একজোড়া নয়, বরং কয়েক ডজন লাল চোখ আমার দিকে তাকিয়ে পিটপিট করছে। আমি সেই অন্ধকারের দিকে তাকিয়ে জমে গেলাম। আমার সারা শরীর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। সেই কোণ থেকে ভেসে আসা ফিসফিস শব্দগুলো আমার কানের পর্দায় তীরের মতো বিচ্ছিল। সেই কালচে ধোঁয়ার ভেতর থেকে ডজন ডজন লাল চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সেই বিষাক্ত কেক খাইয়ে আমি হয়তো আমার মুক্তি কিনে নিয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি আমি আসলে এক অশুভ শক্তির দরজা খুলে দিয়েছি। সেই কালচে ধোঁয়াগুলো ধীরে ধীরে ঘনীভূত হয়ে মেঝের উপর ছড়িয়ে পড়ছিল। ধোঁয়ার ভেতর থেকে ছোট ছোট কিছু অবয়ব বেরিয়ে এলো। সেগুলো দেখতে অনেকটা সেই আগের দানবটার মতো, কিন্তু আকারে অনেক ছোট, অনেকটা বড় মাকড়সার সমান। তাদের প্রতিটি শরীর কুচকুচে কালো লোমে ঢাকা, আর তাদের সেই মানুষের মতো দাঁতগুলো এখন আরও ধারালো এবং রক্তমাখা দেখাচ্ছিল। তারা একে একে সেই মৃত দানবটার হাড় সর্বস্ব দেহ থেকে আলাদা হয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা যেন মেঝের সাথে আটকে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার প্রতিটি হাড়ের ভেতরে কেউ যেন সীসা ঢেলে দিয়েছে। সেই ছোট ছোট দানবগুলো যখন আমার কাছে এগিয়ে এলো, আমি এক অদ্ভুত গন্ধ পেলাম। এটা সেই পচে যাওয়া কর্ণ চিপসের গন্ধ নয়, বরং এটা ছিল এক পুরনো গুমট ঘরের গন্ধ, ঠিক যেন আমার বাবার সেই নার্সিং হোমের করিডোরের গন্ধ। বাতাসে ভেসে আসছিল জীবাণুনাশক আর আসন্ন মৃত্যুর এক অবর্ণনীয় মিশ্রণ। তাদের মধ্যে সবথেকে বড় যে দানবটি ছিল, সে আমার পায়ের পাতার ওপর তার সেই বরফ শীতল থাবা রাখল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে তার মুখটি আমার দিকে তুলে ধরল। আমি দেখতে পেলাম তার 3টি চোখের জায়গায় এখন অজস্র ছোট ছোট লাল বিন্দু জ্বলজ্বল করছে। সে ফিস ফিস করে বলল, তুমি কি মনে করো সবকিছু এত সহজে শেষ হয়ে যাবে? সেই গলার স্বর শুনে আমার রক্তহিম হয়ে গেল। সেটা ছিল এক অদ্ভুত যান্ত্রিক শব্দ, কিন্তু তাতে কেমন যেন একচেনা সুর ছিল, ঠিক যেন আমার নিজের গলার স্বর। কিন্তু কয়েক বছর পর আমার বয়স যখন বেড়ে যাবে, তখন যেমন শোনাবে ঠিক তেমন। দানবটি হাসল। তার সেই হাসির শব্দে আমার মনে হলো কেউ যেন কাচের ওপর ছুরি দিয়ে আঁচড় কাটছে। সে তার মুখটি আমার চোখের খুব কাছে নিয়ে এলো। আমি অনুভব করতে পারলাম আমার ফিরে আসা স্মৃতিগুলো আবার অস্থির হয়ে উঠছে।
সেই 18 বছর আগে মারা যাওয়া রেনফিল্ডের কথা মনে পড়ল। তার সেই বাঁকা পাগুলো আর সেই মায়াভরা চোখ। কিন্তু এবার স্মৃতিটা সুন্দর ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম রেনফিল্ড সেই অন্ধকারে একা বসে কাঁদছে। সে আমাকে খুঁজছে, কিন্তু আমি তাকে ছেড়ে চলে এসেছি। আমার বাবার সেই কঙ্কালসার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। তিনি অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছেন এবং বারবার আমার নাম ধরে ডাকছেন। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমি ভেবেছিলাম স্মৃতিগুলো ফিরে পেলে আমি শান্তি পাব, কিন্তু এই দানবগুলো সেই স্মৃতিগুলোকে এক একটি বিষাক্ত কাঁটায় রূপান্তরিত করছিল। তারা আমার দুঃখগুলো খাচ্ছিল না, বরং তারা আমার দুঃখগুলোকে খুঁড়ে বের করে আনছিল এবং আমাকে সেই যন্ত্রণার ভেতর ডুবিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম সেই সুখের রেসিপি এবং দুঃখের রেসিপি, এই দুটোই ছিল এক ভয়াবহ ফাঁদ। হঠাৎ করেই ঘরটা যেন বড় হতে শুরু করল। দেওয়ালগুলো আমার থেকে দূরে সরে গেল এবং ছাদটা অদৃশ্য হয়ে গেল। আমি এখন আর আমার শোবার ঘরে নেই। আমি দাঁড়িয়ে আছি সেই পুরনো জঙ্গলের মাঝখানে, সেই সোনালি জঙ্গলে যেখানে আমার শৈশব কেটেছিল। কিন্তু সেই জঙ্গল এখন আর সোনালি নেই। চারদিকের গাছগুলো সব পুড়ে কালো হয়ে গেছে। ঝোপঝাড়গুলো দেখতে অনেকটা কঙ্কালের হাতের মতো লাগছে। সেই ঝোপঝাড়ের মাঝখানে তৈরি হওয়া সেই প্রাকৃতিক গর্ত বা হোলো থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসছিল। আমি যেন এক ঘোরের মধ্যে সেই গর্তের দিকে এগিয়ে গেলাম। আমার পা কাঁপছিল, কিন্তু এক অদৃশ্য শক্তি আমাকে টানছিল। আমি যখন সেই গর্তের মুখে পৌঁছালাম, আমি দেখলাম সেখানে কেউ বসে আছে। তার পরনে আমার বাবার সেই প্রিয় নীল রঙের সোয়েটার। তিনি পিছন ফিরে বসেছিলেন। আমি কাঁপা কাঁপা গলায় ডাকলাম, বাবা। তিনি ধীরে ধীরে আমার দিকে ঘুরলেন। আমি যা দেখলাম তা দেখে আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। তার মুখে কোনো চামড়া ছিল না, শুধুমাত্র এক মাংসের পিণ্ড। আর সেই মাংসের মাঝখান থেকে অজস্র ছোট ছোট লাল চোখ আমার দিকে তাকিয়ে পিট পিট করছিল। তিনি তার হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। তার হাতগুলো ছিল সেই ধোঁয়াটে কালো সুতোর মতো তন্তু দিয়ে তৈরি। তিনি ফিসফিস করে বললেন, আসো, আমাদের সাথে আসো। এখানে কোনো যন্ত্রণা নেই, এখানে শুধু চিরকাল ধরে চলা এক অন্ধকার উৎসব আছে। আমি পিছন ফিরে দৌড় দিতে চাইলাম, কিন্তু চারিদিক থেকে সেই ছোট দানবগুলো আমাকে ঘিরে ফেলল। তারা আমার শরীরের ওপর বেয়ে উঠতে শুরু করল। তাদের সেই হিমশীতল স্পর্শে আমার মাটির ওপর লুটিয়ে পড়লাম। যন্ত্রণায় আমার পুরো পৃথিবীটা দুলছিল। ঠিক সেই মুহূর্তেই আমার পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। সেই আকস্মিক শব্দে যেন এক মুহূর্তের জন্য সেই বিভীষিকা কেটে গেল। আমি এক ঝটকায় সোজা হয়ে বসে পড়লাম। দেখলাম আমি আমার শোবার ঘরেই মেঝেতে পড়ে আছি। সকালের কড়া আমার শোবার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। আমার সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। সেই মৃত দানবটার অবশিষ্টাংশ তখনও মেঝের ওপর পড়েছিল, কিন্তু সেখান থেকে আর কোনো ধোঁয়া বের হচ্ছিল না। সেগুলো এখন দেখতে শুকনো চামড়ার মতো লাগছে। আমি হাঁপাতে হাঁপাতে আমার ফোনটা হাতে নিলাম। দেখলাম কলটি এসেছিল সেই নার্সিং হোম থেকে, যেখানে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু বাবা তো মারা গেছেন কয়েক মাস আগেই। তবে কেন তারা এখন ফোন করছে? আমি ভয়ে ভয়ে ফোনটা কানে তুললাম। ওপাশ থেকে একজন নার্সের গলা ভেসে এলো। তিনি খুব শান্ত গলায় বললেন, আপনি কি 1990 সালের 10ই জুন তারিখে আমাদের এখানে কোনো কিছু রেখে গিয়েছিলেন? আমার মাথাটা ঘুরে উঠল। 1990 সাল? তখন তো আমার বয়স মাত্র 4 বছর। আমি বললাম, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমার বাবা তো কয়েক মাস আগে মারা গেছেন। নার্স কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর এক অদ্ভুত নিচু গলায় বললেন, না, আপনার বাবা আমাদের এখানে গত 18 বছর ধরে আছেন। আপনি তো তাকে প্রতি সপ্তাহে দেখতে আসতেন। আপনি কি সব ভুলে গেছেন? আমার হাতের ফোনটা মেঝেতে পড়ে গেল। 18 বছর? আমার মনে আছে বাবা মাত্র 4 বছর অসুস্থ ছিলেন।
আমি তাকে 4 বছর ধরে সেবা করেছি। তবে কি আমার এই 18 বছরের সব স্মৃতিই মিথ্যে? তবে কি সেই দানবটি আমার সাথে গত কয়েক সপ্তাহ ধরে নয়, বরং গত 18 বছর ধরে আছে? আমি বুঝতে পারলাম না আমি কোন দুনিয়ায় বাস করছি। আমার জীবনের প্রতিটি বছর, প্রতিটি মাস যেন এক একটি তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। আমি পাগলের মতো সেই পুরনো জিওসিটিস পেজটা আবার খুঁজতে শুরু করলাম। আমার ল্যাপটপটা হাতে নিয়ে আমি ব্রাউজার হিস্ট্রি চেক করতে লাগলাম, কিন্তু সেখানে কোনো সুখের রেসিপি বা দুঃখের রেসিপির নামগন্ধও নেই। বদলে সেখানে এক অদ্ভুত ওয়েবসাইট ওপেন হয়ে আছে। তার শিরোনাম ছিল ডায়েরি অফ এ ডেড ম্যান, বা এক মৃত মানুষের ডায়েরি। আমি সেই সাইটে স্ক্রল করতে লাগলাম। সেখানে একের পর এক তারিখ দিয়ে কিছু লেখা আছে। প্রতিটি লেখার বিষয়বস্তু একই একজন মানুষ কিভাবে তার নিজের জীবনের সমস্ত অনুভূতিগুলোকে এক একটি দানবকে খাইয়ে দিচ্ছে। আমি পড়তে পড়তে শিউরে উঠলাম, কারণ সেই লেখাগুলো হুবহু আমার জীবনের গল্পের মতো। সেখানে রেনফিল্ডের কথা আছে, বাবার কথা আছে, এমনকি সেই কেক বানানোর রেসিপিটাও আছে। আমি সবশেষের লেখাটি খুঁজে বের করলাম। সেটা আজকের তারিখের লেখা। সেখানে লেখা ছিল, আজ সে শেষ ভুলটি করল। সে ভেবেছিল রক্ত দিয়ে সে মুক্তি পাবে, কিন্তু সে আসলে বীজ রোপণ করল। তার দুঃখগুলো এখন একটি নয়, বরং হাজারটি আকারে জন্ম নিয়েছে। তারা এখন তার ঘরের কোণে, তার ছাদের ওপর, এমনকি তার নিজের চামড়ার নিচে বাস করছে। সে খুব দ্রুত তার অস্তিত্ব হারাতে চলেছে। আমি আমার হাতের দিকে তাকালাম। জানালার আলোয় আমি দেখতে পেলাম আমার চামড়ার নিচ দিয়ে সরু সরু কালো সুতোর মতো কিছু একটা নড়াচড়া করছে। সেগুলো আমার রক্তনালী বেয়ে ওপরের দিকে উঠছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন আমি কানে শুনতে পাচ্ছিলাম। আর সেই প্রতিটি স্পন্দনের সাথে সাথে আমার মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে আমার মাংস খুবলে খাচ্ছে। আমি বাথরুমে ছুটে গেলাম এবং আয়নার সামনে দাঁড়ালাম। আমি আমার মুখ হাঁ করলাম। আমার গলার ভেতর থেকে সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসতে চাইছিল। আমার চোখের মণিগুলো যেন ক্রমশ লাল হয়ে উঠছে। আমি বাছর মতো পাগলের মতো নিজের গাল খামচাতে শুরু করলাম। আমি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি চাইছিলাম। ঠিক তখনই আমি দরজার বাইরে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। কেউ যেন খুব দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। পা ফেলার আওয়াজটা খুব ভারী, যেন কোনো বড় জন্তু উপরে উঠে আসছে। কিন্তু তার সাথে আরও কিছু একটা ছিল, একটা ধাতব ঘষ্টানোর শব্দ, খচ খচ খচ। আমি বাথরুমের দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। আমার হাত কাঁপছিল। সেই ভারী পায়ের শব্দ আমার শোবার ঘরের দরজার সামনে এসে থামল। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের এক গভীর নিস্তব্ধতা। তারপর সেই দরজাটা কেউ একজন ধীরে ধীরে ধাক্কা দিতে শুরু করল। দরজার ওপাশ থেকে এক পরিচিত গলায় কেউ বলল, বাবা, আমি বাড়ি ফিরেছি। আমি ছিটকে পিছিয়ে গেলাম। সেটা ছিল আমার নিজের কণ্ঠস্বর। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো বাথরুমের ভেতরে আটকা পড়ে আছি। তবে কি বাইরে যে দাঁড়িয়ে আছে সে আমি নিজেই? দরজাটা মড়মড় করে ভেঙে পড়তে শুরু করল। কোনো এক দানবীয় শক্তি সেই মজবুত কাঠটাকে কাগজের মতো ছিঁড়ে ফেলছিল। আমি বাথরুমের ছোট জানালা দিয়ে পালানোর কথা ভাবলাম, কিন্তু জানালাটা অনেক উঁচুতে। হঠাৎ করেই বাথরুমের আয়নাটা চটচট করে ফেটে গেল। আয়নার ভাঙা টুকরোগুলো মেঝেতে পড়ে যাওয়ার বদলে বাতাসে ভাসতে লাগল। প্রতিটি কাঁচের টুকরোয় আমি আমার জীবনের এক একটি ভয়ঙ্কর মুহূর্ত দেখতে পাচ্ছিলাম। একটা টুকরোয় রেনফিল্ডের সেই শেষ আর্তনাদ, অন্যটায় বাবার সেই পছন্দধরা শরীর। আমি যখন সেই টুকরোগুলোর দিকে তাকিয়েছিলাম, আমি খেয়াল করলাম আমার বাথরুমের মেঝে থেকে রক্ত চুইয়ে বেরিয়ে আসছে। সেই রক্ত লাল নয়, বরং কুচকুচে কালো। সেই কালো রক্তের পুকুর থেকে এক জোড়া বড় বড় হাত বেরিয়ে এলো। সেই হাতে কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংস আর কালো শিরা। সেই হাত দুটো সজোরে আমার পা জাপটে ধরল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। বদলে
একগুচ্ছ কালো মাকড়সা আমার মুখ দিয়ে বেরিয়ে আসতে শুরু করল। তারা সারা বাথরুমে ছড়িয়ে পড়ল। আমি যখন মেঝের ওপর পড়ে যাওয়ার উপক্রম হলাম, আমি দেখলাম বাথরুমের দরজাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাইরে যে দাঁড়িয়ে আছে তার চেহারা আমি তখনও দেখতে পাচ্ছিলাম না, কারণ সে এক গাঢ় কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু তার সেই ডজন ডজন লাল চোখ আমার দিকে তাকিয়ে হাসছিল। সে তার হাতটা বাড়ালো এবং আমাকে মেঝের ওপর থেকে টেনে তুলল। আমি তার শরীরের সেই পচা মাংসের গন্ধ পাচ্ছিলাম। সে আমার কানে ফিসফিস করে বলল, তুমি কি জানো সেই রেসিপির তৃতীয় অংশটা কি ছিল? আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। সে আবার বলল, তৃতীয় অংশটি হল নিজের অস্তিত্বকে এই অন্ধকারের কাছে সমর্পণ করা। তুমি এখন আর একা নও। আমরা সবাই এখন তোমার ভেতরে আছি। ঠিক তখনই আমার মনে হলো আমার পেটের ভেতরে কিছু একটা নড়ছে। মনের পেটের দেওয়াল কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আমি আমার টি শার্টটা উপরে তুললাম এবং যা দেখলাম তাতে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমার পেটের মাঝখানে একটা বড় মুখ তৈরি হয়েছে। সেই মুখটি ধীরে ধীরে খুলছে এবং সেখান থেকে আমার মৃত রেনফিল্ডের মাথাটি বেরিয়ে আসছে। তার চোখগুলো সেই আগের মতোই জ্বলজ্বল করছে, কিন্তু এবার সেই চোখে কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক আদিম হিংস্রতা। রেনফিল্ড তার মুখটি হাঁ করল এবং এক বীভৎস চিৎকারে পুরো বাড়িটা কাঁপিয়ে তুলল। ঠিক সেই মুহূর্তে আমার বাড়ির সব বাতি একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমি অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমি আর মানুষ নেই। আমি বুঝতে পারছি না আমার হাত কোনটা আর সেই দানবটার হাত কোনটা। কিন্তু সবথেকে ভয়ের ব্যাপার হলো আমি দেখলাম আমার শোবার ঘরের সে কোণে পড়ে থাকা আমার ফোনটার স্ক্রিন জ্বলে উঠল। সেখানে একটি নতুন মেসেজ এসেছে। মেসেজটি পাঠিয়েছি আমি নিজেই, কিন্তু সেটা 10 বছর আগের 1 তারিখ থেকে এসেছে। মেসেজে লেখা ছিল, দরজার পেছনে লুকিও না, সে তোমাকে দেখে ফেলেছে। সেই ঘন অন্ধকারের মধ্যে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিলাম। আমার পেটের ভেতর থেকে বেরিয়ে আসা রেনফিল্ডের সেই বীভৎস মাথাটি যখন আর্তনাদ করে উঠল, আমার মনে হলো আমার আত্মাটা কেউ জ্যান্ত অবস্থায় চিরে ফেলছে। সেই চিৎকারে কোনো প্রাণীর করুণ সুর ছিল না, বরং তাতে ছিল হাজারো মানুষের যন্ত্রণার প্রতিধ্বনি। আমার শরীরের প্রতিটি তন্তু যেন আলাদা হয়ে যাচ্ছিল। আমি মেঝেতে পড়ে ছটফট করছিলাম, আর আমার চারপাশের ডার্কনেস বা নিকষ অন্ধকার দেয়ালের মতো আমাকে চেপে ধরছিল। আমার ফোনটা তখনও সেই মেসেজের আলোয় জ্বলজ্বল করছিল। আমি কোনো মতে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলাম। আমার নিজের কণ্ঠস্বর থেকে আসা সেই মেসেজটি বারবার আমার চোখের সামনে ভাসছিল। 10 বছর আগের আমি কিভাবে জানল যে আজ আমি দরজার পেছনে লুকাবো? তবে কি এই পুরো সময়টা একটা লুপ বা বৃত্তের মতো বারবার ঘুরে আসছে? আমার মাথায় যেন সহস্র বজ্রপাত হচ্ছিল। আমি বুঝতে পারলাম সেই সুখের রেসিপিটি আসলে কোনো জাদুর মন্ত্র নয়, বরং এটি একটি অশুভ টাইম লুপ এর চাবিকাঠি। আমি কাঁপতে কাঁপতে বাথরুমের মেঝের ওপর সেই কালো রক্তের স্রোত এড়িয়ে দরজার দিকে তাকালাম। দরজার ওপাশে থাকা সেই সত্তাটি তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার শ্বাস প্রশ্বাসের শব্দ এখন অনেকটা পুরনো ইঞ্জিনের ঘড়ঘড়ানির মতো শোনাচ্ছিল। সে আর ধাক্কা দিচ্ছিল না, শুধু দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আমি ফিসফিস করে নিজেকে বললাম, শান্ত হও, তোমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু রেনফিল্ডের সেই মাথাটি আমার পেটের ভেতর থেকে বারবার কামড় দিচ্ছিল। আমি অনুভব করতে পারলাম তার সেই মানুষের মতো দাঁতগুলো আমার পাঁজরের হাড় চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি টলতে টলতে বাথরুমের জানালার দিকে তাকালাম। সেই ছোট জানালাটি দিয়ে পালানো অসম্ভব ছিল, কিন্তু আমি দেখলাম জানালার কাঁচের ওপর কেউ একজন রক্তের অক্ষরে কিছু একটা লিখেছে। আমি চোখ মুছে ভালো করে দেখার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, সত্য তোমার পেছনে নয়, সত্য আছে সেই 18 বছরের মিথ্যেটার ভেতরে। 18 বছর
নার্সিং হোমের সেই মহিলার কথাগুলো আমার কানে বাজতে লাগল। 18 বছর ধরে আমার বাবা সেখানে আছেন। তবে আমার স্মৃতিতে থাকা সেই 4 বছরের সেবা এবং মৃত্যু কি নিছক এক হ্যালুসিনেশন বা বিভ্রম? আমি বুঝতে পারলাম আমার স্মৃতিগুলো আসলে আমার নয়। সেই দানবটি যখন আমার থেকে দুঃখ কেড়ে নিয়েছিল, সে শুধু আমার আবেগ নেয়নি, সে আমার জীবনের পুরো টাইম লাইন বা কালো রেখাটাকেই পাল্টে দিয়েছিল। সে আমাকে এক কৃত্রিম অতীতে বন্দী করে রেখেছে, আর এখন সেই অতীত আমার বর্তমানকে গিলে খেতে আসছে। হঠাৎ করেই বাথরুমের দরজাটা এক প্রবল শব্দে ভেঙে পড়ল, কিন্তু দরজার ওপাশে কোনো দানব ছিল না। সেখানে দাঁড়িয়েছিল আমার মা। তিনি সেই একই শাড়ি পরেছিলেন যা তিনি সেই বৃষ্টির দিনে পরেছিলেন। তার হাতে ছিল একটি গিটার, কিন্তু সেই গিটারের তারগুলো সব মানুষের শিরার মতো লাল হয়েছিল। তিনি এক অদ্ভুত শান্ত চোখে আমার দিকে তাকালেন এবং এক করুণ সুরে গান গাইতে শুরু করলেন। সেই সুর শোনার সাথে সাথে আমার শরীর অবশ হয়ে এলো। আমার পেটের ভেতরের রেনফিল্ড শান্ত হয়ে গেল এবং কুণ্ডলী পাকিয়ে আবার ভেতরে ঢুকে গেল। মা হাসলেন। তার সেই হাসিটি ছিল পৈশাচিক। তিনি বললেন, খোকা, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কতটা মিস করেন? তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। চলো, তোমাকে সেখানে নিয়ে যাই যেখানে সব শুরু হয়েছিল। আমি চিৎকার করে বললাম, তুমি আমার মা নও। তুমি কে? তিনি কোনো উত্তর দিলেন না। বদলে তিনি তার হাতের গিটারটি সজোরে মেঝের ওপর আছাড় মারলেন। গিটারটি ভেঙে যাওয়ার সাথে সাথে ঘরটা ফেটে চৌচির হয়ে গেল। আমি এক গভীর গর্তের ভেতর পড়ে যেতে লাগলাম। পড়তে পড়তে আমি দেখতে পাচ্ছিলাম আমার জীবনের হাজার হাজার মুহূর্ত। আমি দেখছিলাম ছোটবেলার সেই সোনালী জঙ্গল, রেনফিল্ডের সাথে কাটানো বিকেলের রোদ, বাবার প্রথম অসুস্থ হওয়ার দিন। সবকিছু উল্টো দিকে ঘুরছে। আমি যখন থামলাম, আমি নিজেকে আবিষ্কার করলাম সেই নার্সিং হোমের সামনে। রাত তখন গভীর, চারদিকে কুয়াশার এক ঘন আস্তরণ জমে আছে। সেই নার্সিং হোমের পুরনো ভবনটি এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়েছিল। ভবনের প্রতিটি জানালার কাঁচ ভাঙা, আর সেখান থেকে এক মৃদু নীল রঙের আলো বেরোচ্ছিল। আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকতেই অনুভব করলাম কেউ একজন আমার কাঁধে হাত রাখল। আমি চমকে তাকিয়ে দেখলাম সেখানে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। তার পরনে একজন সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। তিনি তার টর্চলাইটের আলো আমার মুখে ফেললেন। তার চোখগুলো ছিল সাদাটে, যেন তিনি অন্ধ। তিনি বললেন, অবশেষে আপনি ফিরে এলেন। 1990 সাল থেকে আপনার জন্য একটা পার্সেল রাখা আছে। আমি ঘামছিলাম। আমি বললাম, 1990 সাল? আমি তো তখন 4 বছরের শিশু ছিলাম। পার্সেল কে পাঠিয়েছে? সেই লোকটা এক অদ্ভুত ফিসফিস গলায় বলল, আপনি নিজেই পাঠিয়েছেন। আপনার ডুপ্লিকেট, তিনি বলে গিয়েছিলেন। যখন আপনি আপনার জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়বেন এবং সেই সুখের রেসিপি খাবেন, তখন যেন এই পার্সেলটা আপনাকে দেওয়া হয়। তিনি পকেট থেকে একটি জংধরা পুরনো টিনের বাস্ক বের করে দিলেন। বাস্কটি হাতে নিতেই আমি এক তীব্র ঠান্ডা অনুভব করলাম। আমি ধীরে ধীরে বাস্কর ঢাকনাটা খুললাম। ভেতরে ছিল একটি পুরনো ক্যাসেট প্লেয়ার এবং একটি হাতে লেখা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ক্যাসেটটি শোনো, কিন্তু মনে রেখো, শোনার পর তুমি আর ফিরে যেতে পারবে না। আমি ক্যাসেট প্লেয়ারের প্লে বাটনটি চাপলাম। শুরুতে শুধু এক অদ্ভুত শোঁ শব্দ শোনা যাচ্ছিল। তারপর এক শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। সেই কান্নার শব্দ শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেটা ছিল আমার নিজের কণ্ঠস্বর। তারপর এক গম্ভীর পুরুষালী কণ্ঠ শোনা গেল। সেটা ছিল আমার বাবার গলা। তিনি বলছিলেন, না, ওকে ছেড়ে দাও, ও তো কিছুই জানে না। রেসিপিটা আমি তৈরি করেছি, ওকে এর মধ্যে টেনো না। তারপর এক বীভৎস হাসির শব্দ, সেই দানবটার হাসির শব্দ। সে বলল, তুমি একা শান্তিতে থাকবে আর তোমার ছেলে যন্ত্রণায় পুড়বে, তা তো হতে পারে না। এই সুখের উত্তরাধিকার তাকেই বহন করতে হবে। সে যখন বড় হবে, সে নিজেই এই দানবটাকে ডেকে আনবে।
এটাই তার নিয়তি। ক্যাসেটটা হঠাৎ করেই থেমে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তবে কি এই পুরো বিভীষিকা আমার বাবার তৈরি করা? তিনি কি নিজের শান্তির জন্য আমাকে উৎসর্গ করেছিলেন? আমার সারা শরীর রাগে এবং ঘৃণায় কাঁপতে শুরু করল। আমি সেই নার্সিং হোমের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। আমাকে সত্যটা জানতেই হবে। আমি যখন ভবনের প্রধান দরজার সামনে পৌঁছালাম, দরজাটা নিজে থেকেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। ভেতরে করিডোরগুলো ছিল অত্যন্ত লম্বা এবং অন্ধকার। দুপাশের ঘরগুলো থেকে মানুষের যন্ত্রণাকাতর চিৎকারের শব্দ ভেসে আসছিল। আমি দেওয়াল ধরে ধরে সামনে এগুচ্ছিলাম। হঠাৎ করেই একটি ঘরের দরজা খুলে গেল এবং সেখান থেকে সেই নার্সটি বেরিয়ে এলো যে আমাকে ফোন করেছিল। তার হাতে ছিল একটি ইনজেকশন সিরিঞ্জ, কিন্তু সিরিঞ্জের ভেতরে ছিল এক কালো রঙের তরল। সে মুচকি হাসল এবং বলল, আপনার বাবার ঘরে স্বাগতম। তিনি 404 নম্বর রুমে আপনার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সাবধানে যাবেন, তিনি এখন আর একলা নেই। আমি কোনো কথা না বলে লিফটের দিকে দৌড়ে গেলাম। লিফটটা খুলতেই আমি দেখলাম লিফটের ভেতরটা মানুষের পচা মাংসে ঢাকা। আমি সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সিদ্ধান্ত নিলাম। আমি যখন 4 তলায় পৌঁছালাম, করিডোরের লাইটগুলো টিপ টিপ করছিল। আমি 404 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার উপর থেকে রক্ত চুইয়ে পড়ছিল। আমি গভীর এক নিঃশ্বাস নিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম। ঘরের ভেতরে এক বিভীষিকাময় দৃশ্য আমার জন্য অপেক্ষা করছিল। আমার বাবা সেই বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার শরীরটা এখন সেই দানবটার সাথে মিশে গেছে। তার বুক চিরে বেরিয়েছে সেই দানবটার 3টি চোখ, আর তার পাগুলো মাকড়সার মতো বিছানার চারদিকে জড়িয়ে আছে। ঘরে মেঝের উপর বসে আছে সেই 10 বছর বয়সী আমি, হাতে রেনফিল্ডকে নিয়ে। সেই ছোট্ট আমিটি আমার দিকে তাকিয়ে এক নিষ্পাপ হাসি হাসল এবং বলল, তুমি দেরি করে ফেলেছ। রেসিপির শেষ উপকরণটি এখন তৈরি। আমি স্তম্ভিত হয়ে বললাম, কি সেই উপকরণ? ছোট্ট আমিটি রেনফিল্ডের গলাটা এক নিমেষে মটকে দিল এবং তার রক্ত একটি কাঁচের বাটিতে সংগ্রহ করতে করতে বলল, শেষ উপকরণটি হল বিবেচনা বা রিগ্রেট। নিজের অতীতকে ধ্বংস করার জন্য যে আক্ষেপ তুমি করছ, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় ভোজ। ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে আমার বাবা এবং সেই ছোট আমিটি একসাথে গলে যেতে শুরু করল। তাদের শরীর থেকে সেই কালো ধোঁয়া বের হয়ে ঘরটা ভরে ফেলল। আমি দেখতে পেলাম আমার নিজের হাতগুলোও এখন ধোঁয়ায় পরিণত হচ্ছে। আমি আর মানুষ নেই। আমি বুঝতে পারলাম আমি আসলে কোনো মানুষ ছিলামই না। আমি ছিলাম সেই দানবটার এক একটি অংশ, যা 18 বছর ধরে নিজেকে মানুষ ভেবে ভুল করছিল। আমি চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম। আমার চামড়া ফাটতে শুরু করল এবং সেখান থেকে ডজন ডজন লাল চোখ বেরিয়ে এলো। আমি এখন আর একজন নই, আমি এখন হাজার হাজার। ক্লিফহ্যাঙ্গার। ঠিক তখনই করিডোর থেকে এক পরিচিত জুতোর শব্দ শোনা গেল। টক টক টক। কেউ একজন শান্ত ভঙ্গিতে রুমের দিকে এগিয়ে আসছে। আমি আমার নতুন অজস্র চোখ দিয়ে দরজার দিকে তাকালাম। দরজার চৌকাঠে যে দাঁড়িয়েছিল তাকে দেখে আমার শেষ অবশিষ্ট জ্ঞানটুকুও হারিয়ে যাওয়ার উপক্রম হল। সেখানে দাঁড়িয়েছিলাম আমি নিজেই, কিন্তু আমার পরনে ছিল এক দামি স্যুট এবং আমার হাতে ছিল একটি নতুন ডায়েরি। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পার্ট 3 বা তৃতীয় অংশটি শেষ হল। এবার আসল খেলা শুরু হবে। তুমি কি প্রস্তুত? সে তার ডায়েরিটা খুলল এবং একটি পেনও দিয়ে কিছু একটা লিখতে শুরু করল। আর তার প্রতিটি কলমের আঁচড়ের সাথে সাথে আমি অনুভব করলাম আমার শরীর নতুন কোনো এক নরকের রূপ ধারণ করছে। সেই খসখস শব্দটা আমার মগজের ভেতর তীরের মতো বিঁধছিল। সেই পরিপাটি স্যুট পরা মানুষটি, যে দেখতে হুবহু আমার মতো, সে শান্ত ভঙ্গিতে ডায়েরিতে লিখে যাচ্ছিল। তার হাতের কলমটি যখন কাগজের বুক চিরে এগোচ্ছিল, আমি অনুভব করছিলাম আমার শরীরের প্রতিটি কোষে কেউ যেন গরম সীসা ঢেলে দিচ্ছে। আমার পেটের ভেতর থেকে
সেই রেনফিল্ডের বিভৎস মাথাটি তখনও গোঙাচ্ছিল। আমি মেঝেতে পড়ে ছটফট করতে করতে তার দিকে তাকালাম। আমার হাজার হাজার নতুন লাল চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম তার চারপাশের বাতাস যেন কাঁপছে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে হল এক চরম সত্যের রূপকার। সে লেখা থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখে কোনো মায়া নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। সে মুচকি হেসে বলল, তুমি কি জানো লেখক এবং চরিত্রের মধ্যে পার্থক্য কি? লেখক জানে গল্পটা কোথায় শেষ হবে, আর চরিত্র শুধু সেই যন্ত্রণার ভেতর দিয়ে হেঁটে যায়। তুমি এতদিন ভাবছিলে তুমি তোমার জীবনের মালিক, কিন্তু আসলে তুমি ছিলে আমার এই ডায়েরির এক একটি পাতা। আমার কথা বলার শক্তি ছিল না, কিন্তু আমি মনে মনে চিৎকার করছিলাম। আমার সেই আর্তনাদ যেন বাতাসের তরঙ্গে মিশে যাচ্ছিল। সেই স্যুট পরা আমিটি আবার বলতে শুরু করল, তুমি যখন সেই জিও সিটিস পেজে ক্লিক করেছিলে, তুমি আসলে তোমার স্বাধীনতার শেষ চিহ্নটুকু মুছে ফেলেছিলে। সেই সুখের রেসিপি কোনো জাদুর দাওয়াই ছিল না, ওটা ছিল এক ধরনের ইনভাইটেশন বা আমন্ত্রণ। তুমি আমন্ত্রণ জানিয়েছিলে এক প্রাচীন ক্ষধাকে, যা শুধু যন্ত্রণার উপর বেঁচে থাকে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার জুতোর প্রতিটি শব্দ আমার কানে হাতুড়ির মতো বাজছিল। টক টক টক। সে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার পকেট থেকে এক টুকরো রুমাল বের করে সে আমার গাল থেকে গড়িয়ে পড়া সেই কালো রক্ত মুছে দিল। সে ফিস ফিস করে বলল, রেনফিল্ডকে মনে আছে? সেই ছোট্ট চিহুয়াহুয়া যে বাতাসের মাছি ধরত? তুমি ভেবেছিলে সে এক অবলা প্রাণী, কিন্তু রেনফিল্ড ছিল এই নরকের প্রথম প্রহরী। সে তোমার জীবনে এসেছিল তোমার মায়ার বাঁধন শক্ত করতে। কারণ মায়া যত গভীর হয়, যন্ত্রণার স্বাদ তত মিষ্টি হয়। আমার শরীরের চামড়া তখনও ফাটছিল। আমার মনে হচ্ছিল আমার ভেতরে হাজার হাজার পোকামাকড় বাসা বেঁধেছে। সেই স্যুট পরা আমিটি তার ডায়েরির একটি পাতা আমার চোখের সামনে ধরল। সেখানে নিখুঁত ড্রয়িং বা স্কেচ করা আছে আমার বাবার সেই পছন্দ ধরা শরীরের। তার নিচে লেখা আছে 404 নম্বর রুমের কয়েদি। সে বলল, তোমার বাবা কোনোদিনও আলঝেইমার্সে ভোগেননি। তাকে এই ঘরে বন্দি করে রাখা হয়েছিল কারণ তিনি প্রথম এই রেসিপিটি চুরি করেছিলেন। তিনি চেয়েছিলেন তোমার মায়ের মৃত্যু আটকাতে, কিন্তু বিনিময়ে তাকে দিতে হয়েছিল তার নিজের অস্তিত্ব। এই নার্সিংহোম কোনো হাসপাতাল নয়, এটা হলো স্মৃতির এক কসাইখানা। এখানে মানুষের স্মৃতিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করা হয় এবং সেই দানবগুলোকে খাওয়ানো হয়। আমি অস্পষ্ট স্বরে বললাম, আমাকে মুক্তি দাও। সে এক অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসির শব্দে 404 নম্বর রুমের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করল। মুক্তি? তুমি এখনো মুক্তি চাইছ? তুমি তো এখন অমর হয়ে গেছ। তোমার প্রতিটি স্মৃতি এখন এক একটি স্বাধীন সত্তা। তোমার সেই বৃষ্টির দিনের স্মৃতি, যেখানে তুমি ব্রাউনি আর আইসক্রিম খেয়েছিলে, সেটা এখন এক অন্ধকার জঙ্গলে রূপান্তরিত হয়েছে, যেখানে মানুষ হারিয়ে যায়। তোমার সেই 10ম জন্মদিনের আনন্দ এখন এক রক্তাক্ত উৎসবে পরিণত হয়েছে। সে তার ডায়েরি থেকে কলমটি সরিয়ে নিল এবং সেটি আমার হাতে জোর করে গুজে দিল। কলমটি ধরার সাথে সাথে আমার মনে হলো আমার হাতটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে বলল, এবার তোমার পালা। তুমি যা লিখবে তাই ঘটবে, কিন্তু মনে রেখো, প্রতিটি শব্দের জন্য তোমাকে এক একটি অঙ্গ বিসর্জন দিতে হবে। তুমি কি তোমার মুক্তি লিখতে চাও, নাকি তোমার বাবাকে বাঁচাতে চাও? আমি কাঁপতে কাঁপতে ডায়েরির পাতার দিকে তাকালাম। সেখানে অগণিত নাম লেখা ছিল। আমি দেখলাম সেখানে আমার মায়ের নাম আছে, রেনফিল্ডের নাম আছে, এমনকি সেই নার্সটির নামও আছে। কিন্তু একটি নাম দেখে আমার হৃৎপিণ্ড থেমে গেল। সেখানে লেখা ছিল দ্য নেক্সট গেস্ট, বা পরবর্তী অতিথি। তার নিচে কোনো নাম লেখা ছিল না, শুধু একটি ঠিকানা দেওয়া ছিল। সেই ঠিকানাটি আমার সেই পুরনো শৈশবের বাড়ির। আমি বুঝতে পারলাম এই চেইন বা শৃঙ্খল কোনোদিনও শেষ হবে না। আমি যদি এখন মুক্তি চাই, তবে অন্য কাউকে এই নরকে আসতে হবে।
আমি যদি বাবাকে বাঁচাতে চাই, তবে অন্য কোনো শিশুকে তার 10ম জন্মদিনে একটি দানব উপহার দিতে হবে। এটাই হলো সেই সুখের রেসিপি, এর আসল গোপনীয়তা। তোমার সুখ মানেই অন্য কারোর ধ্বংস। হঠাৎ করেই ঘরটা আবার বদলে যেতে শুরু করল। সেই সুটে দাঁড়িয়ে আছি সেই নার্সিং হোমের করিডোরে। আমি এখন আমিটি অদৃশ্য করিডোরে। কিন্তু এবার করিডোরটা মাটির নিচে নেমে যাচ্ছে। দুপাশের দেয়ালে টাঙানো আছে হাজার হাজার ছবি। প্রতিটি ছবিতে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম। কোনোটিতে আমি কাঁদছি, কোনোটিতে হাসছি, আবার কোনোটিতে আমি নিজেই সেই দানবটার মুখে খাবার তুলে দিচ্ছি। আমি দৌড়াতে শুরু করলাম। আমি এই গোলকধাঁধা থেকে বের হতে চাইছিলাম, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছিল না। প্রতিটি বাঁকে আমি দেখছিলাম সেই ছোট রেনফিল্ড আমার পিছু নিয়েছে। তার সেই 3টি চোখ এখন আগুনের মতো জ্বলছে। সে কামড়ে আমার গোড়ালি ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। আমি যন্ত্রণায় চিৎকার করছিলাম, কিন্তু সেই সাইলেন্স বা নীরবতা ছিল দানবীয়। দৌড়াতে দৌড়াতে আমি এক বিশাল হলো ঘরে এসে পৌঁছালাম। সেখানে একটি দীর্ঘ টেবিল সাজানো আছে। টেবিলের চারপাশে বসে আছে আমার বাবা, আমার মা এবং সেই 10 বছর বয়সী আমি। তারা সবাই মিলে সেই হানি কেক বা মধুর কেক খাচ্ছে, কিন্তু সেই কেকটি ছিল কুচকুচে কালো এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। বাবা মাথা তুলে আমার দিকে তাকালেন। তার চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছিল। তিনি বললেন, আসো খোকা, খাবার তৈরি। তুমিও তো আমাদের এই পরিবারের অংশ। আজ আমরা উদযাপন করব তোমার শেষ দিন। আমি পিছিয়ে গেলাম। আমি বললাম, না, এটা হতে পারে না। আপনারা সবাই মারা গেছেন। মা গিটার বাজাতে শুরু করলেন। সেই সুর এখন আর করুণ ছিল না, সেটা ছিল রণসঙ্গীতের মতো তীব্র। তিনি গাইতে শুরু করলেন, সুখের রেসিপি, রক্তের স্বাদ, যে খাবে সে হারাবে সব আশার হাত। সেই ছোট আমিটি টেবিলের উপর থেকে একটি ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে বলল, বড় আমি, তুমি বড্ড বেশি ভাবো। তুমি কেন ভুলে যাও যে আমরা সবাই আসলে একই সত্তার বিভিন্ন প্রতিফলন? তুমি সেই দানবকে ভয় পাচ্ছ, অথচ তুমি তো সেই দানবকে জন্ম দিয়েছ। তোমার প্রতিটি চোখের জল থেকে এক একটি লাল চোখ জন্মেছে। সে আমার খুব কাছে চলে এলো। তার সেই ছোট ছোট হাতগুলো এখন দানবীয় থাবায় পরিণত হয়েছে। সে ছুরিটি আমার বুকের কাছে ধরে বলল, এখন শেষ উপকরণের সময় হয়েছে। রেসিপিতে লেখা ছিল না, কিন্তু আমি জানি শেষ উপকরণটি হল স্বেচ্ছায় মৃত্যু। তুমি যদি নিজেকে শেষ করে দাও, তবেই এই লুপটি পূর্ণ হবে। আমি বুঝতে পারলাম এটাই সেই ফাঁদ। তারা আমাকে দিয়ে আত্মহত্যা করাতে চাইছে, যাতে আমার সমস্ত বিষণ্ণতা চিরকাল এই ঘরের ভেতর বন্দী হয়ে থাকে। আমি আমার পকেটে থাকা সেই কলমটির কথা ভাবলাম। সেই স্যুট পরা আমিটি বলেছিল, আমি যা লিখব তাই ঘটবে। আমি দ্রুত কলমটি বের করলাম এবং নিজের হাতের তালুতে লিখতে শুরু করলাম। আমি লিখলাম, অন্ধকার থেকে আলো আসো। লেখার সাথে সাথে আমার হাতের সেই অংশ খসে পড়ছে, কিন্তু আমি থামলাম না। আমি লিখলাম, মিথ্যে স্মৃতি মুছে যাক। হল ঘরটি কাঁপতে শুরু করল। টেবিলের ওপর থাকা সেই কেকটি ভস্ম হয়ে গেল। বাবা এবং মায়ের অবয়বগুলো বাতাসের ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগল। সেই ছোট আমিটি যন্ত্রণায় চিৎকার করে মেঝের ওপর লুটিয়ে পড়ল। তার শরীর থেকে ডজন ডজন রেনফিল্ড বেরিয়ে এসে চারদিকে দৌড়াতে লাগল। আমি আবার লিখলাম, আমি মুক্ত। সেই শেষ শব্দটি লেখার সাথে সাথে এক তীব্র বিস্ফোরণ হল। সাদা এক অদ্ভুত আলোয় পুরো নার্সিং হোমটি ভরে গেল। আমি অনুভব করলাম আমি উড়ছি। আমার শরীরের সেই হাজারো চোখ একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। যন্ত্রণার সেই পাহাড় যেন আমার বুক থেকে নেমে যাচ্ছিল। কয়েক মুহূর্ত পর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি শুয়ে আছি সেই সোনালি জঙ্গলের মাঝখানে। কিন্তু জঙ্গলটি এখন আর কালো বা পুড়ে যাওয়া নয়। বিকেলের ম্লান রোদ পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি হাত বাড়িয়ে দেখলাম আমার চামড়া এখন স্বাভাবিক। সেই কালো শিরা বা বিভৎস ক্ষতগুলো আর নেই। আমি উঠে বসলাম। আমার মনে হচ্ছিল
আমি 1000 বছর পর গভীর ঘুম থেকে জেগে উঠেছি। আমি হাসলাম। প্রথমবারের মতো আমার মনে কোনো ভয় ছিল না, কোনো অপরাধবোধ ছিল না। আমি চারদিকে তাকালাম। দূরে আমার সেই গোপন আস্তানা বা হলো দেখা যাচ্ছিল। আমি ভাবলাম, তবে কি আমি সত্যিই পেরেছি? আমি কি সেই অশুভ বৃত্তটা ভাঙতে পেরেছি? আমি ধীরে ধীরে সেই ঝোপঝাড়ের গর্তের দিকে এগিয়ে গেলাম। আমার মনে হলো সেখানে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। হয়তো রেনফিল্ড, সেই সত্যিকারের রেনফিল্ড যে আমাকে ভালোবাসত। হয়তো আমার বাবা, যিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আমি হামাগুড়ি দিয়ে সেই আস্তানা বা হোলোর ভেতরে ঢুকলাম। ভেতরে আলো ছায়ার এক অপূর্ব খেলা চলছিল। আমি কোণের দিকে তাকালাম এবং দেখলাম সেখানে একটি ছোট্ট তোয়ালেতে কেউ একজন শুয়ে আছে। আমার দুচোখ জলে ভরে এলো। আমি ডাকলাম, রেনফিল্ড। সেই ছোট্ট প্রাণীটি ধীরে ধীরে মাথা তুলল। তার সেই বাঁকা পাগুলো আর খসখসে লোম দেখে আমার মনটা ভরে গেল। সে আমার দিকে তাকিয়ে লেজ নাড়তে শুরু করল। আমি তাকে কোলে তুলে নিলাম। তার গা থেকে সেই পুরনো ভেজা কর্ণ চিপসের গন্ধ বেরোচ্ছিল। আমি তাকে জাপটে ধরে কাঁদতে শুরু করলাম। কিন্তু ঠিক তখনই আমি একটা জিনিস খেয়াল করলাম। রেনফিল্ডের লেজ নাড়ানোর শব্দটা কেমন জানি অদ্ভুত। সেটা কোনো সাধারণ লেজ নাড়ানোর শব্দ নয়। সেটা ছিল একটা ধাতব ঘষ্টানোর শব্দ। খচ খচ খচ। আমি শিউরে উঠে রেনফিল্ডের দিকে তাকালাম। দেখলাম তার সেই মায়াভরা চোখের মণিগুলো ধীরে ধীরে ফেটে যাচ্ছে। সেই চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র ছোট ছোট হাত। আর তার সেই ছোট্ট মুখটি প্রসারিত হতে হতে এখন আমার পুরো মাথাটা গিলে ফেলার মতো বড় হয়ে গেছে। রেনফিল্ডের পেটের ভেতর থেকে সেই শুট পড়া আমিটির কণ্ঠস্বর ভেসে এলো। সে অট্টহাসি দিয়ে বলল, তুমি কি সত্যিই ভেবেছিলে তুমি লিখতে পারো? তুমি যা লিখেছিলে তা তো আমিই তোমার হাত দিয়ে লিখিয়েছিলাম। এই সুখের জঙ্গলটি হলো তোমার জন্য সাজানো সবথেকে বড় টর্চার চেম্বার বা যন্ত্রণার ঘর। তুমি এখন চিরকাল এই সুখের মাঝেই বন্দী থাকবে, আর তোমার সেই সুখ আমাদের ভোজ হয়ে থাকবে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার সারা শরীর আবার সেই ধোঁয়াটে কালো সুতোয় জড়িয়ে যাচ্ছিল। ক্লিপঝ্যাঙ্গার ঠিক সেই মুহূর্তে আমি জঙ্গলের বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ একজন কুঠার দিয়ে ঝোপঝাড় কাটছে, আর তার সাথে ভেসে আসছে একটি ছোট বাচ্চার কণ্ঠস্বর। বাচ্চাটি বলছে, বাবা দেখো, এখানে একটা গর্ত আছে। আমি কি ভেতরে গিয়ে দেখব আমার জন্মদিনের গিফটটা এখানে লুকিয়ে রাখা আছে কিনা। আমার রক্ত হিম হয়ে গেল। সেই কণ্ঠস্বরটি ছিল আমার নিজের, আর যে মানুষটি কুঠার হাতে ঝোপ কাটছে সে হলো আমার বাবা, যিনি 1990 সালের সেই বিকেলে আমাকে সেই উপহারটি দিতে এসেছিলেন। আমি বুঝতে পারলাম লুপটি শেষ হয়নি, লুপটি মাত্র শুরু হলো। আর এবার আমি আর শিকার নই, আমি হতে চলেছি সেই উপহার। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেই ছোট্ট ঝোপঝাড়ের আস্তানা বা হলো, যা এক মুহূর্ত আগেও স্বর্গের মতো সুন্দর মনে হচ্ছিল, তা এখন নরকের এক জীবন্ত জঠরে পরিণত হয়েছে। দেয়ালগুলো থেকে সোনালি আলো ধুয়ে মুছে গিয়ে সেখানে এক ধিকধিকানি লালচে অন্ধকার ফুটে উঠল। ঝোপের ডালপালাগুলো এখন আর কাঠের নয়, বরং সেগুলো মানুষের হাড়ের মতো মর্মর শব্দ করছিল। আমি রেনফিল্ডের দিকে তাকালাম। তার সেই বিকট প্রসারিত মুখের ভেতর থেকে অজস্র কালো হাত বেরিয়ে এসে আমার গলার চারপাশ জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। বদলে আমার ফুসফুস থেকে একতপ্ত বাষ্প বেরিয়ে আসতে লাগল। বাইরে কুঠারের সেই আঘাতের শব্দ ক্রমশ কাছে আসছিল। খচ খচ খচ। প্রতিটি কোপ যেন সরাসরি আমার করটির উপর এসে পড়ছিল। আমি শুনতে পাচ্ছিলাম আমার বাবার সেই জোয়ান কণ্ঠস্বর। তিনি হাসছিলেন। তিনি হাসতে হাসতে বলছেন, খোকা, ভয় পেও না। তোমার এই 10ম জন্মদিনের গিফট বা উপহারটা তোমার জীবন চিরকাল সুখে ভরিয়ে দেবে। আমি চিৎকার করে বলতে চাইলাম, বাবা, ভেতরে এসো না, পালাও। ওটা গিফট নয়, ওটা এক অভিশাপ।
কিন্তু আমার সেই সতর্কবার্তা এক কর্কশ গোঙানিতে পরিণত হল। ঠিক তখনই সেই স্যুট পরা আমিটি অন্ধকারের কোণ থেকে বেরিয়ে এলো। তার হাতে থাকা সেই ডায়েরিটি এখন রক্তে ভেজা। সে আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, সার্কেল বা বৃত্তটা পূর্ণ হওয়ার সময় এসেছে। তুমি কি বুঝতে পারছ তুমি আসলে কে? 1990 সালের সেই বিকেলে তোমার বাবা এই গর্তে কোনো কুকুর খুঁজে পাননি। তিনি খুঁজে পেয়েছিলেন এক বিদেহী আত্মাকে, যে নিজের দুঃখ থেকে বাঁচতে নিজের অস্তিত্ব বিক্রি করে দিয়েছিল। তিনি সেই আত্মাকেই একটি কুকুরের ছদ্মবেশে বাড়ি নিয়ে গিয়েছিলেন। সেই আত্মাটি ছিলে তুমি নিজেই। আমার মস্তিষ্ক এই নিষ্ঠুর সত্যটা নিতে পারছিল না। তবে কি আমি সেই রেনফিল্ড? আমি কি 18 বছর ধরে নিজের শৈশবের পাশে পাশে হেঁটেছি? আমি কি নিজের হাতে নিজেকে সেই শেষ ইঞ্জেকশনটা দিয়েছিলাম? আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। আমি অনুভব করলাম আমার হাতগুলো কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। আমার আঙুলগুলো মিশে গিয়ে থাবায় পরিণত হচ্ছে। আমার সেই দামি স্যুট পরার ডুপ্লিকেটটি অট্টহাসি দিয়ে আমার ডায়েরির শেষ পাতাটি ছিঁড়ে ফেলল। সে বলল, সুখের রেসিপি এর শেষ ধাপটি হল নিজেকে নিজের শিকার হিসেবে গ্রহণ করা। তুমি এখন এই ছোট্ট খাঁচায় বন্দী হবে, আর ওই বাচ্চাটি তোমাকে ভালোবেসে নিজের ঘরে নিয়ে যাবে। সে তোমাকে খাওয়াবে, তোমার সাথে খেলবে, আর প্রতি রাতে তার প্রতিটি যন্ত্রণার মুহূর্ত তুমি শুষে নেবে। তুমি হবে তার হ্যাপিনেস বা সুখ, আর সে হবে তোমার প্রিজন বা জেলখানা। এভাবেই এই লুপ বা চক্রটি অনন্তকাল ধরে চলবে। আমি দেখলাম আমার চোখের সামনে আমার শৈশবের সেই ছোট্ট আমিটি হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকছে। তার চোখে সেই নিষ্পাপ কৌতূহল, তার সেই ছোট্ট হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার শরীর এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি এক অদ্ভুত বাধ্যবাধকতায় তার দিকে এগিয়ে গেলাম। আমার সেই বিষাক্ত কর্ণ, চিপসের গন্ধ এখন আমার নিজের গায়ের গন্ধ। আমার সেই বাঁকা পাগুলো এখন আমার নিজের শরীরের অংশ। আমার বাবা বাইরে থেকে চিৎকার করে বললেন, কি পেয়েছিস খোকা? বাচ্চাটি আমাকে দুহাতে জড়িয়ে ধরল। তার সেই উষ্ণ স্পর্শে আমার মনে হলো আমি পুড়ে যাচ্ছি। সে আমার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, মাগো, এটার তো 3টা চোখ, আর কানগুলো কেমন জানি ঘাড়ের মাঝখান থেকে গজিয়েছে। কিন্তু বাবা, এটা খুব কিউট। আমি এটার নাম রাখব রেনফিল্ড। সেই মুহূর্তেই আমার শেষ মানবিক স্মৃতিটুকুও ধোঁয়া হয়ে উড়ে গেল। আমি আর সেই মানুষটি রইলাম না যে ইন্টারনেটে সুখের রেসিপি খুঁজেছিল। আমি এখন এক ক্ষুদ্র, কুৎসিত এবং অভিশপ্ত প্রাণী। আমি বুঝতে পারলাম আমার বাবা কোনো ভুল করেননি। তিনি জানতেন এই লুপ বা চক্রের কথা। তিনি জানতেন যে তার ছেলেকে সুখী করতে হলে তাকে এক অনন্তকাল ব্যাপী যন্ত্রণার উৎস তৈরি করতে হবে। তিনি তার নিজের ছেলের ভবিষ্যৎ থেকে দুঃখ মুছে ফেলার জন্য আমাকে, অর্থাৎ আমার ভবিষ্যৎ সত্তাকে বলি চড়িয়েছিলেন। স্যুট পরা সেই আমিটি দরজার আড়াল থেকে শেষবারের মতো উকি দিল। তার মুখে এখন এক পৈশাচিক বিজয়ের হাসি। সে ফিস ফিস করে বলল, গেম ওভার। এখন থেকে তুমি শুধু খাবে, তুমি দুঃখ খাবে, তুমি কান্না খাবে, তুমি মানুষের দীর্ঘশ্বাস খাবে, আর এভাবেই তুমি হবে পৃথিবীর সবথেকে সুখী প্রাণী। ছোট্ট আমিটি আমাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বিকেলের সেই তপ্ত রোদ আমার চোখে তীরের মতো বিঁধছিল। আমি দেখলাম বাবা হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার সেই হাসির আড়ালে আমি দেখতে পেলাম এক গভীর আতঙ্ক। তিনি জানতেন আজ থেকে তার ছেলের ধ্বংসের কাউন্টডাউন বা উল্টো গণনা শুরু হলো। তিনি জানতেন 18 বছর পর এই বাচ্চাটি আবার সেই একই রেসিপি অনুসরণ করবে এবং নিজেকে এই নরকে ফিরিয়ে আনবে। গাড়ি চলতে শুরু করল। আমি গাড়ির পেছনের সিটে সেই বাচ্চার কোলে শুয়ে জানালার বাইরে তাকালাম। আমি দেখলাম সেই সোনালী জঙ্গল ক্রমশ দূরে সরে যাচ্ছে। জঙ্গলটি এখন আর জঙ্গল নেই, সেটি একটি বিশাল হা করা মুখের মতো দেখাচ্ছে, যা আমাদের সবাইকে গিলে ফেলেছে। আমি আমার ছোট্ট থাবা দিয়ে সেই বাচ্চার হাতটা আঁকড়ে ধরলাম।
আমি অনুভব করতে পারলাম তার মনের ভেতরে থাকা ছোট ছোট দুঃখগুলো আমার শরীরের ভেতরে চুইয়ে আসছে। সেগুলো খুব মিষ্টি ছিল, লজেন্সের মতো মিষ্টি। আমি বুঝতে পারলাম এটাই আমার নিয়তি। আমি এখন আর মুক্তি চাই না। আমি এখন শুধু আরও দুঃখ চাই, আমি আরও যন্ত্রণা চাই। কারণ যত বেশি যন্ত্রণা আমি খাব, তত বেশি আমি ফুলে ফেঁপে উঠব, তত বেশি আমি আমার সেই সুটেড ডুপ্লিকেটের মতো শক্তিশালী হব। হঠাৎ করেই আমার মনে এক অদ্ভুত চিন্তা এলো। আমি এখন এই গল্পটা আপনাকে বলছি। আপনি যে এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের সামনে বসে আমার এই কাহিনী শুনছেন, আপনি কি নিশ্চিত যে আপনার পাশে শুয়ে থাকা আপনার প্রিয় পোষা প্রাণীটি শুধুই একটা পশু? আপনি কি নিশ্চিত যে আপনি যে সুখের পেছনে ছুটছেন তা অন্য কারো যন্ত্রণার ফসল নয়? হয়তো আপনিও কোনো একদিন গভীর রাতে ইন্টারনেটে কোনো অদ্ভুত লিঙ্কে ক্লিক করবেন। হয়তো আপনিও কোনো দিন সেই মধুর কেক বানাবেন এবং তাতে নিজের থুতু বা রক্ত দেবেন। আর সেদিন আমি আপনার দরজার ওপাশে দাঁড়িয়ে থাকব। আমি আপনার জন্য সেই ডায়েরিটা নিয়ে অপেক্ষা করব। আমি এখন আপনার খুব কাছে। আপনার ঘরের সেই অন্ধকার কোনটা দেখল? দেখতে পাচ্ছেন কি ডজন ডজন লাল চোখ আপনার দিকে তাকিয়ে পিটপিট করছে? ওগুলো আমারই চোখ। আমি আপনার প্রতিটি নিঃশ্বাস গুনছি। আমি আপনার প্রতিটি ভয়ের মুহূর্ত উপভোগ করছি। কারণ আপনার এই ভয় হলো আমার আজকের ডিনার বা রাতের খাবার। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু আমার পেটের ভেতর থেকে সেই সুটেড আমিটি আবার হেসে উঠল। সে বলল, কেন থামলে? ওদেরকে আসল সত্যিটা বলো। আসল সত্যিটা হলো, আপনি যখন এই ভিডিও বা অডিওটা শোনা শেষ করবেন, তখন আপনার ফোনের স্ক্রিনটা কালো হয়ে যাবে। আর সেই কালো স্ক্রিনে আপনি আপনার নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন। সেই প্রতিচ্ছবিতে নিজের চোখের দিকে ভালো করে তাকালো। আপনি কি দেখতে পাচ্ছেন আপনার চোখের মণিগুলো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে? আপনি কি অনুভব করতে পারছেন আপনার চামড়ার নিচে ছোট ছোট পোকামাকড় হাঁটছে? অভিনন্দন, আপনিও এখন এই সুখের রেসিপি এর অংশ হয়ে গেছেন। এখন থেকে আপনি যেখানেই যাবেন, আমি আপনার ছায়া হয়ে থাকব। আপনি যখন ঘুমাবেন, আমি আপনার বালিশের নিচে ফিস ফিস করে আপনার ফেলে আসা পাপের কথা মনে করিয়ে দেব। আর আপনি যখন হাসবেন, আমি আপনার সেই হাসির আড়াল থেকে আপনার কলিজা খুবলে খাব। আমাদের এই লুপ বা চক্রে আপনাকে স্বাগতম। এখানে কোনো শেষ নেই। এখানে শুধু চিরকাল ধরে চলা এক বিষাদ আছে। এখন চোখ বন্ধ করো আর অনুভব করো আমি আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি। ফিস 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 ফিস। শুনতে পাচ্ছেন কি? আপনার দরজায় কেউ একজন নক করছে। না, ওটা আপনার মা বা বাবা নয়। ওটা হলো আপনার নিজের অতীত, যা আপনার সুখের হিসেব নিতে এসেছে। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।